ঢাকা শহরের যান্ত্রিক কোলাহল আর ইটপাথরের খাঁচা থেকে মুক্তি পেতে রিয়াদ সবসময়ই একটা সুযোগ খুঁজত। রিয়াদের বয়স এখন ২৭। পেশায় সে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার এবং প্রাচীন স্থাপত্যের গবেষক। পুরনো দিনের জমিদার বাড়ি, শ্যাওলা ধরা প্রাচীর আর মাটির নিচে চাপা পড়ে থাকা ইতিহাসের গন্ধ তাকে তীব্রভাবে আকর্ষণ করে। কিন্তু এবারের শিমুলতলি গ্রামের যাত্রাটা তার আর ১০টা সাধারণ সফরের মতো ছিল না। এ যাত্রার পেছনে জড়িয়েছিল তার প্রয়াত দাদু আশরাফ আলী মণ্ডলের একটি পুরনো ডায়েরি, যা রিয়াদ তার দাদুর মৃত্যুর ঠিক ২ বছর পর, অর্থাৎ এই ২০২৬ সালের শুরুর দিকে তাদের আজিমপুরের পুরনো বাড়ির জেলেকোঠার একটা কাঠের সিন্দুক থেকে আবিষ্কার করেছে। ডায়েরিটার পাতাগুলো সময়ের নিয়মে হলদেটে হয়ে গেছে, কিছু কিছু জায়গায় কালির লেখা লেপটে গেছে। তবে ডায়েরির শেষ পাতায় দাদুর কাপা কাপা হাতে লেখা কয়েকটা লাইন রিয়াদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। সেখানে লেখা ছিল, আশরাফ, তুই জীবনে অনেক ইতিহাস লিখেছিস, কিন্তু শিমলতলির সেই মণ্ডপ বাড়ির পেছনের পদ্মপুকুরের রহস্য তুই দুনিয়ার সামনে আনতে পারিসনি। সেই কুয়াশায় ঢাকা পুকুরের নিচে যা চাপা পড়ে আছে, তা যদি কোনোদিন আলোয় আসে, তবে মণ্ডপ বংশের আত্মা শান্তি পাবে। আল্লাহ যেন তোকে সেই সত্য উন্মোচনের তৌফিক দেন। দাদু সেই সত্য উন্মোচন করে যেতে পারেনি। আল্লাহ তাকে তার আগেই নিজের কাছে ডেকে নিয়েছেন। কিন্তু দাদুর সেই অপূর্ণ ইচ্ছেটাই এখন রিয়াদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তাই সে ক্যামেরা, ল্যাপটপ আর সে পুরনো ডায়েরিটা ব্যাগে পুরে রওনা হয়েছিল সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের এই শিমুলতলি গ্রামের উদ্দেশ্যে। গ্রামের নাম শিমুলতলি হলেও লোকে মুখে এই মণ্ডপ বাড়িটিকে সবাই অভিশপ্ত বাড়ি বলে চেনে। লোকাল বাস থেকে যখন রিয়াদ শিমুলতলি বাজারের কাঁচা রাস্তায় নামলো, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার উপক্রম। আকাশটা আষাঢ়ের মেঘে ধোয়াটে হয়ে আছে, আর চারপাশের বাতাসে কেমন যেন এক থমথমে নীরবতা। বাজারের চায়ের দোকানে ২-৪ জন বুড়ো মানুষ বসে তামাক টানছিলেন। রিয়াদ কাঁধের ভারী ব্যাগটা ঠিক করে নিয়ে দোকানে গিয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম চাচা। রিয়াদ বিনীতভাবে সালাম দিল। মণ্ডপ বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা কোনটা বলতে পারেন? রিয়াদের মুখে মণ্ডপ বাড়ির নামটা শুনতেই চায়ের দোকানের আড্ডাটা এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। তামাকের নল হাতে বৃদ্ধ কাশিম মিয়া চশমার ওপর দিয়ে রিয়াদের দিকে তাকালেন। তার চোখে এক চিলতে আতঙ্ক আর বিস্ময়। কি কইলা বাপ? মণ্ডপ বাড়ি? এই সন্ধ্যার মুখে ওই অভিশপ্ত বাড়ির দিকে যাইতে চাও কেন? তুমি কি ওই বংশের কেউ? রিয়াদ একটু হাসল, তবে নিজের আসল পরিচয় গোপন রেখে বলল, না চাচা, আমি ঢাকা থেকে এসেছি। পুরনো জমিদার বাড়ি নিয়ে একটা ডকুমেন্টারি বানাবো, তাই ছবি তুলতে এসেছি। কাশিম মিয়া মাথা নাড়লেন। তার মুখটা গম্ভীর হয়ে গেল। ভুল করছো বাবা, বড় ভুল করছো। ওই বাড়ির বাতাস ভালো না। আজ ২০ বছর ধইরা ওই বাড়ি পরিত্যক্ত পইরা আছে। সেই জমিদার লতিফ মণ্ডলের মৃত্যুর পর ও বাড়ির বংশের কেউ আর বাইচা নাই। আর ওই বাড়ির পেছনের পদ্মপুকুর, ওটা তো মানুষ খেকো পুকুর। কুয়াশার দিনে এই পুকুর থেকে আর নুপুরের আওয়াজ শোনা যায়। আল্লাহ মাবুদ জানেন ও বাড়ির ভেতরে কি জিন ভূতের আসর আছে। তুমি বরং বাজারে আমার ভাগ্নের লজিক বাড়ি আছে, আজ রাতটা ওখানে থাইকা কাল সকালে আলো ফুটলে যায়ও। চায়ের দোকানের কথাগুলো রিয়াদের মনের ভেতরের কৌতূহলের আগুনে যেন ঘি ঢেলে দিল। দাদুর ডায়েরির সেই পদ্মপুকুর আর এই লোকমুখে শোনা মানুষ খেকো পুকুর, দুটো যে একই জায়গা, তা বুঝতে রিয়াদের বাকি রইল না। সে কাসিম মিয়াকে ধন্যবাদ জানিয়ে বলল, ধন্যবাদ চাচা, আপনার উপকারের জন্য। তবে আমার আজ রাতে ওখানে পৌঁছাতে হবে। ওখানে আমার এক পরিচিত কেয়ারটেকার থাকার ব্যবস্থা করে রেখেছেন। কাশিম মিয়া আর কিছু বললেন না, শুধু বিড়বিড় করে আল্লাহর নাম জপতে লাগলেন, যেন এক অবাধ্য যুবককে মৃত্যুর মুখে এগিয়ে যেতে দেখছেন। রিয়াদ কাশিম মিয়ার দেখিয়ে দেওয়া মাটির সরু রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। রাস্তার দুপাশে ঘন বাঁশঝাড় আর বড় বড় আম কাঁঠালের বাগান। ঝিঝি পোখরায় ইতিমধ্যে তাদের একঘেয়ে গান শুরু করে দিয়েছে। যত সে ভেতরের দিকে এগোচ্ছিল, চারপাশের বাতাসটা তত বেশি ঠান্ডা আর ভারী মনে হচ্ছিল। টর্চের আলোটা কাঁচা রাস্তার উপর ফেলে সে ধীর পায়ে এগোতে লাগলো। মিনিট ১৫ হাঁটার পর বাঁশঝাড়ের আড়াল থেকে প্রকট হয়ে উঠল মণ্ডপ বাড়ির সে বিশাল সিংহদুয়ার। ইট খসে পড়া, শেওলার পরগাছায় ঢেকে যাওয়া দুটি বিশাল স্তম্ভের উপর একসময় হয়তো লোহার ভারী দরজা ছিল, যা এখন মরচে পড়ে ভেঙে মাটিতে মিশে গেছে।
রিয়াদ সিংহদুয়ার পার হয়ে মূল উঠোনে এসে দাঁড়ালো। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে তিনতলা বিশাল জমিদার বাড়ি। একসময়ের চুনকাম করা সাদা দেয়াল আজ কালচে হয়ে গেছে। জানালার কাঠের কপাটগুলো ভেঙে ঝুলছে, যেন কোনো এক কঙ্কাল তার হা করা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই রিয়াদের মোবাইল স্ক্রিনের দিকে চোখ গেল। নেটওয়ার্কের কোনো সিগন্যাল নেই। পুরো পৃথিবী থেকে সে যেন এক মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে গেছে। কেউ ওখানে? হঠাৎ করে একটি অতি ক্ষীণ ঠান্ডা কণ্ঠস্বর অন্ধকার বারান্দার কোণ থেকে ভেসে এলো। রিয়াদ চমকে উঠে সেদিকে টর্চের আলো ফেলল। আলোর বৃত্তে ধরা পড়লেন এক অতি বৃদ্ধ মানুষ। মাথায় অল্প কিছু সাদা চুল, পরনে ছেঁড়া একটা লুঙ্গি, কুঁজো হয়ে এক হাতে একটা পুরনো হারিকেন ধরে দাঁড়িয়ে আছেন। রিয়াদ বুক ভরে শ্বাস নিয়ে বলল, আপনি কি সোবহান চাচা? আমি ঢাকা থেকে রিয়াদ। দাদুর ডায়েরি দেখে বৃদ্ধ সোবহান মিয়ার চোখ দুটো হারিকেনের আলোয় চকচক করে উঠল। তিনি কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। আরে, আশরাফ মিয়ার পতি, তুমি রিয়াদ বাবা? ও আল্লাহ, তুমি সত্যি আইছো? আশরাফ মিয়া মরণের আগে আমারে কয়া গেছিল, সোবহান, আমার পতি একদিন আসবে, তুই ওরে বাড়ির চাবি বুঝাইয়া দিস। আজ ২০ বছর ধইরা আমি এই শ্মশান বাড়ি পাহারা দিতেছি শুধু তোমার লাইগা বাবা। সোবহান চাচার কথায় রিয়াদের মনে এক অদ্ভুত ভরসা এলো। তিনি রিয়াদকে নিয়ে মূল ভবনের একতলার একটি অপেক্ষাকৃত ভালো ঘরে নিয়ে গেলেন। ঘরটিতে একটি কাঠের তক্তপোষ আর একটা পুরনো টেবিল ছাড়া আর কিছুই নেই। সোবহান চাচা হারিকেনটা টেবিলে রেখে একটা দেয়াশলাই দিয়ে ঘরের কোণের একটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। সোবহান চাচা দাদুর ডায়েরিতে এবারের পেছনের পদ্মপুকুরের কথা লিখেছিলেন। ওটার রহস্য কি? রিয়াদ ব্যাগটা টেবিলে রাখতে রাখতে জিজ্ঞেস করল। সোবহান চাচার মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তিনি ঘরের জানালার দিকে তাকালেন। যে জানালার ওপারে ঘুটঘুটে অন্ধকারে লুকিয়ে আছে সেই পুকুর। তিনি ফিসফিস করে বললেন, বাবা, আজ রাতের বেলা ওই পুকুরের নাম মুখে নিও না। আষাঢ়ের এই রাতে ওই পুকুরের ওপর থেকে অদ্ভুত কুয়াশা জমে ওঠে। আর সেই কুয়াশার ভেতর থেকে সোবহান চাচা কথা শেষ করতে পারলেন না। ঠিক সেই মুহূর্তেই যেন সোবহান চাচার কথার পিঠে পিঠ মিলিয়ে জানালার ওপার থেকে একটা অত্যন্ত সূক্ষ্ম, মিষ্টি অথচ বুক কাঁপানো আওয়াজ ভেসে এলো। ঝুমুর, ঝুমুর, ঝুমুর। সেটা কোনো বাতাসের শব্দ ছিল না, ওটা ছিল একটি মেয়ের পায়ের নুপুরের আওয়াজ। আর সেই আওয়াজের সাথে সাথে ঘরের ভেতরের মোমবাতির শিখাটা কোনো বাতাস ছাড়াই দপ করে নিভে গেল। পুরো ঘরটা নিমিষেই ডুবে গেল এক হাড়হিম করা অন্ধকারে। ঘরের ভেতরের মোমবাতির আলোটা যখন কোনো বাতাস ছাড়াই দপ করে নিভে গেল, তখন চারপাশের অন্ধকারটা যেন আরো বেশি গাঢ় এবং জীবন্ত মনে হতে লাগলো। রিয়াদের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য জোরে কেঁপে উঠল। তার হাতের লোমগুলো খাড়া হয়ে গেল। শহরের যান্ত্রিক জীবনে সে কত ভূতপ্রেতের গল্প শুনে হেসে উড়িয়ে দিয়েছে, কিন্তু এই আষাঢ়ের মাঝরাতে এই পরিত্যক্ত জমিদার বাড়ির বদ্ধ ঘরে দাঁড়িয়ে সেই চেনা রূপোর নুপুরের শব্দ ঝুমুর ঝুমুর তার ভেতরের সমস্ত যৌক্তিক বিজ্ঞানকে এক নিমিষেই স্তব্ধ করে দিল। সোবহান চাচা, দেয়াশলাইটা কোথায়? রিয়াদ অন্ধকারে হাতড়াতে হাতড়াতে কিছুটা চড়া গলায় ডাকল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। রিয়াদ পকেট থেকে তার আইফোনটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। ফোনের তীব্র সাদা আলোটা ঘরের চারদিকে দেয়ালে পড়তেই সে দেখল তক্তপোষের পাশে সোবহান চাচা দুই হাঁটুতে মুখ গুজে কাঁপছেন আর বিড়বিড় করে আল্লাহর নাম জপছেন। এ আল্লাহ, তুমি রক্ষা করো। মণ্ডপ বাড়ির পাপ আজ আবার জ্যান্ত হয়ে উঠছে। এ আল্লাহ, চাচা শান্ত হন, আমি আছি তো, আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পাবেন না। রিয়াদ সোবহান চাচার কাঁধে হাত রেখে অভয় দিল। তার নিজের গলার স্বর কিছুটা কাঁপলেও সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করল। সে টেবিলের উপর রাখা মোমবাতিটা আবার জ্বালিয়ে দিল। মোমবাতির হলুদ আলোয় ঘরের ভেতরে থমথমে ভাবটা কিছুটা কাটল, কিন্তু জানালার ওপার থেকে আসা সেই নুপুরের শব্দটা তখনও থামেনি। তবে এবার শব্দটা যেন কিছুটা দূরে সরে যাচ্ছে, মণ্ডপ বাড়ির ঠিক পেছনের দিকে। রিয়াদ আর নিজেকে আটকে রাখতে পারল না। একজন গবেষক আর ফটোগ্রাফার হিসেবে তার ভেতরের কৌতূহল সব ভয়কে জয় করে নিল। সে তার ক্যামেরাটা হাতে নিল, লেন্সের ক্যাপটা খুলে গলার ফিতে ঝোলালো, আর ডান হাতের টর্চটা শক্ত করে ধরে জানালার দিকে এগোলো। ওরে, ও রিয়াদ বাবা, যাইও না, ওইদিকে যাইও না। সোবহান চাচা রিয়াদের শার্টের কোণ খপ করে ধরে ফেলেন।
তার চোখে মুখে এক আদিম আতঙ্ক। আজ অমাবস্যার রাত। এই রাতে ওই পদ্মপুকুরের পাড়ে যে গেছে, সে আর সুস্থ শরীরে ফিরে আসে নাই। আল্লাহ মাবুদরে নিজের কাছে ডাইকা নেছেন, তুমি আশরাফ মিয়ার শেষ রক্ত, আমারে পাপিষ্ঠ বানাইও না বাবা। রিয়াদ সোবহান চাচার হাতটা আলতো করে সরিয়ে দিল। চাচা, আমার দাদু এই রহস্যের সমাধান করতে চেয়েছিলেন। তিনি মৃত্যুর আগে এই ডায়েরিতে লিখে গেছেন যাতে আমি সত্যটা বের করি। আল্লাহ যদি আমার কপালে মৃত্যু লিখে রাখেন, তবে ঘরে বসে থাকলে তা এড়ানো যাবে না। আপনি এখানে বসে আল্লাহর জিকির করুন, আমি জাস্ট একটু দেখে আসি। জানালার ভাঙা কপাটটা ঠেলে রিয়াদ বাইরে পা রাখল। বাইরে আসতেই এক অদ্ভুত দৃশ্য দেখে সে থমকে গেল। আষাঢ় মাসের মাঝরাতে সাধারণত ঘাম হওয়ার কথা, কিন্তু এখানকার আবহাওয়া একদম উল্টো। তীব্র বাতাস, একটা ঠান্ডা বইছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পুরো মণ্ডপ বাড়ির পেছনের অংশটা এক ঘন সাদা কুয়াশার চাদরে ঢেকে গেছে। জুলাই মাসের এই বর্ষাকালে এমন শীতকালীন ঘন কুয়াশা প্রকৃতির কোনো স্বাভাবিক নিয়মেই পড়ে না। কুয়াশাটা এতই ঘন যে টর্চের আলো ফেললেই তা মাত্র কয়েক ফুট সামনে গিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসছে। রিয়াদ ধীর পায়ে কুয়াশার বুক চিরে এগোতে লাগলো। পায়ের নিচে শুকনো পাতা আর ভাঙা ইটের টুকরো মটমট করে ভাঙছে। তার প্রতিটি শ্বাসের সাথে মুখ থেকে হালকা ধোঁয়া বের হচ্ছে। নুপুরের শব্দটা এখন আর শোনা যাচ্ছে না, কিন্তু এক অদ্ভুত বাঁশির সুর খুব দূর থেকে ভেসে আছে বলে মনে হলো। প্রায় 100 গজ হাঁটার পর কুয়াশার ঘনত্ব একটু কমল, এবং রিয়াদের পায়ের নিচে মাটির বদলে পাথরের তৈরি একটা বাঁধানো ঘাট স্পর্শ করলো। সে টর্চের আলোটা নিচে ফেলল। শ্যাওলা ধরা কালো পাথর, এটাই সে বিখ্যাত পদ্মপুকুর। পুকুরের জলটা আয়নার মতো স্থির, তাতে রাতের অন্ধকারের কালো রং লেগে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই আষাঢ়ের রাতেও পুকুরের বুকে অসংখ্য বড় বড় লাল পদ্মফুল ফুটে আছে, আর প্রতিটি পদ্মফুলের উপর কুয়াশার ছোট ছোট কণা জমে আছে। রিয়াদ ঘাটের শেষ মাথায় গিয়ে দাঁড়ালো। সে তার ক্যামেরাটা চোখের সামনে ধরল। নাইট মোড অন করে সে কুয়াশায় ঢাকা পুকুরের একটা শট নিতে যাবে। ঠিক তখনই লেন্সের ভেতর দিয়ে সে পুকুরের অপর পাশে কিছু একটা দেখতে পেল। একটি অবয়ব। কুয়াশার সাদা পর্দার উপরে একজন নারী দাঁড়িয়ে আছে। তার পরনে কোনো আধুনিক পোশাক নয়, এক প্রাচীন জমিদার বাড়ির লালচে রঙের শাড়ি। তার চুলগুলো হাঁটু পর্যন্ত ছড়ানো। লেন্সের জুম বাড়াতে রিয়াদের হৃৎপিণ্ড যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। মেয়েটির মুখায়ব মানুষের মতোই, কিন্তু তার চোখ দুটো থেকে এক অদ্ভুত অলৌকিক নীলচে আভা বের হচ্ছে। সে একদৃষ্টিতে পুকুরের জলের দিকে তাকিয়ে আছে, আর তার ডান পা থেকে সেই ঝুমুর শব্দটা হচ্ছে, যেন সে জলের উপর পা দিয়ে নাচছে। রিয়াদ একটা গভীর শ্বাস নিয়ে ক্যামেরার শাটার বাটনে চাপ দিল। ক্লিক। ফ্ল্যাশের তীব্র আলোটা কুয়াশার উপর পড়তেই 1 সেকেন্ডের জন্য চারপাশটা আলোকিত হয়ে গেল। আর সেই 1 সেকেন্ডের আলোতেই রিয়াদ দেখল মেয়েটি ঝট করে মাথা ঘুরিয়ে সরাসরি রিয়াদের দিকে তাকিয়েছে। তার সেই নীলচে চোখের দৃষ্টি যেন রিয়াদের আত্মার ভেতরে গিয়ে বিঁধল। পরের মুহূর্তেই এক তীব্র ঝড়ো বাতাস ধেয়ে এলো পুকুর পাড় থেকে। কুয়াশাগুলো ঘূর্ণিপাকের মতো ঘুরতে লাগলো। রিয়াদের হাত থেকে টর্চ আর ক্যামেরা দুটোই ছিটকে ঘাটের পাথরে পড়ে গেল। চারপাশটা আবার নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে গেল। রিয়াদ নিজেকে সামলাতে না পেরে ঘাটের উপরেই বসে পড়ল। তার মনে হলো কে যেন খুব কানের কাছে এসে ফিসফিস করে বলে গেল, ফিরে যাও আশরাফের রক্ত, নইলে এই পুকুর তোমাকেও গ্রাস করবে। রিয়াদ অন্ধকারে হাতড়ে কোনো মতে টর্চটা খুঁজে পেল। সৌভাগ্যবশত টর্চটা ভাঙেনি। সে আলো জ্বালিয়ে দেখল ক্যামেরাটাও অক্ষত আছে, কিন্তু পুকুরের অপর পারে সে রহস্যময় নারী উধাও। বাঁশির সুর বা নুপুরের শব্দ কিছু নেই, শুধু চারদিকের সে অলৌকিক কুয়াশাটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। সে দ্রুত পায়ে ঘরে ফিরে এলো। ঘরে হ্যারিকেনের আলোয় সোবহান চাচা তখনও তসবি জপছেন। রিয়াদকে অক্ষত অবস্থায় ফিরতে দেখে তিনি যেন আল্লাহর দরবারে যান বাঁচানোর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমায় বাঁচিয়ে রাখছেন বাবা। কিছু দেখলা? রিয়াদ একটা চেয়ার টেনে বসল। তার কপালে তখন ঠান্ডা ঘাম। সে ক্যামেরাটা অন করে শেষ তোলা ছবিটা বের করলো, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতে তার চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। ছবিতে কুয়াশায় ঢাকা পদ্মপুকুর আর লাল পদ্ম ফুলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু অপর পারে যেখানে সে রহস্যময় নারী দাঁড়িয়েছিল সেখানে কোনো মানুষের অবয়ব নেই।
শুধু জলের ওপর ভেসে আছে একটা প্রাচীন কাঠের সিন্দুকের আবছা কঙ্কাল। রিয়াদ দাদুর ডায়েরিটা টেবিল থেকে তুলে নিল। সে ডায়েরির পাতাগুলো আবার উল্টাতে লাগলো। এবার সে ডায়েরির মাঝামাঝি একটা জায়গায় এসে থামল, যেখানে একটা ছেঁড়া পাতার কোণে দাদু লিখেছিলেন, মণ্ডপবাড়ির শেষ জমিদার লতিফ মণ্ডলের এক রূপবতী কন্যা ছিল, নাম ছিল মায়া। লতিফ মণ্ডলের এক দেওয়ান জবরদস্ত খাল লোভের বশে মণ্ডপ বংশের সমস্ত সোনাদানার গুপ্তধন চুরি করতে চেয়েছিল। লতিফ মণ্ডল তখন যা বাধা দেন, তখন জোর জবরদস্ত খা পুরো পরিবারকে এই পদ্মপুকুরের পাড়ে এনে হত্যা করে। কিন্তু মায়া মণ্ডপ বংশের সেই সিন্দুকটা নিয়ে নিজে পুকুরের জলে ঝাঁপ দেয়। জবরদস্ত খা সেই সিন্দুক আর কোনোদিন খুঁজে পায়নি। লতিফ মণ্ডলের অভিশাপে জবরদস্ত খার বংশধরা কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু মায়ের আত্মা আজও সেই সিন্দুক পাহারা দিচ্ছে। ডায়েরির এই লেখাটা পড়ার পর রিয়াদের মাথার ভেতরের সমস্ত ধাঁধা এক নিমিষে মিলে গেল। ছবিতে যে সিন্দুকের অবয়ব দেখা গেছে, ওটাই মণ্ডপ বংশে এসে হারিয়ে যাওয়া ইতিহাস। আর যে মেয়েটিকে সে দেখেছে, সে হয়তো লতিফ মণ্ডলের সেই অভাগী কন্যা মায়া। রিয়াদ সোবাহান চাচার দিকে তাকালো। সোবাহান চাচা, জবরদস্ত খার কোনো বংশধর কি এখন এই গ্রামে আছে? সোবাহান চাচা একটু ইতস্ত করলেন, তারপর নিচু গলায় বললেন, আছি বাবা। ওই যে বাজারে চায়ের দোকানে যে কাশিম মিয়ারে দেখলা, ওই কাশিম মিয়াই হলো জবরদস্ত খার শেষ বংশধর। ওর ডান হাতটা দেখছো, কাপড়ে জড়ানো থাকে সব সময়। ওটা আসলে কুষ্ঠরোগে পচা গেছে। ওরা এখনো গোপনে ওই পুকুরের তলা থেকে সিন্দুকটা তোলার চেষ্টা করে, কিন্তু যতবারই লোক পাঠায় ততবারই পুকুরের জলে মানুষ ডুবে মরে। রিয়াদ উঠে দাঁড়ালো। জানালার বাইরে তখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। রাতের সে কালো মেঘ আর অলৌকিক কুয়াশা কেটে গিয়ে ভোরের সূর্য শিমুলতলির আকাশে এক নতুন আলোর বার্তা নিয়ে আসছে। রিয়াদ বুঝতে পারল, এই রহস্য কেবল একটা ভূতের গল্প নয়, এর পেছনে লুকিয়ে আছে এক প্রাচীন অপরাধ, লোভ আর নিষ্পাপ মেয়ের আত্মত্যাগের ইতিহাস। ভোরের সোনাঝরা আলোটা যখন মণ্ডপ বাড়ির ভাঙা জানালার গিল গলে ভেতরের জীর্ণ ঘরে এসে পড়ল, তখন চারপাশের পরিবেশটা রাতের মতো অতটা ভয়ানক লাগছিল না। রাতের সেই হাড়হিম করা অন্ধকার, অলৌকিক কুয়াশার নুপুরের শব্দ, সবকিছু যেন ভোরের প্রথম আলোর ছোঁয়ায় এক নিমিষে মিলিয়ে গেছে। জানালার বাইরে শিমুল গাছটায় দু একটা পাখি ডাকছে। রিয়াদ সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারেনি। তার চোখ দুটো লাল হয়ে আছে, কিন্তু তার ক্লান্তি নেই, বরং এক তীব্র উত্তেজনা তার রগে রগে বইছে। সে টেবিলের উপর রাখা দাদুর সেই পুরনো ডায়েরিটার দিকে তাকিয়েছিল। ডায়েরির পাতায় লেখা প্রতিটি শব্দ এখন তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। সোবাহান চাচা সকালে উঠোনের কোণে একটা মাটির উনুন জ্বালিয়ে এক কেটলি চা আর দুটো রুটি সেঁকে নিয়ে এলেন। বৃদ্ধ মানুষের মুখে এখন রাতের সেই আতঙ্ক নেই, তবে একটা গভীর দুশ্চিন্তার রেখা স্পষ্ট দেখা যাচ্ছে। নাস্তাটা মুখে দাও বাবা। সোবাহান চাচার রুটির প্লেটটা এগিয়ে দিয়ে বললেন, সারা রাত তো এক ফোঁটা চোখের পাতা এক করো নাই। আল্লাহর অশেষ রহমত যে তুমি কাল রাতে ওই পুকুর পাড় থেকে সহি সালামতে ফিরে আইছো। রিয়াদ চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, সোবাহান চাচা, দাদুর এই ডায়েরিতে একটা নকশার কথা বলা আছে, কিন্তু ডায়েরির শেষ পাতাগুলোর অনেক জায়গায় কালের লেখা লেপটে গেছে। দাদু কি এ বাড়ির ভেতরে কোনো গোপন ঘরের কথা আপনাকে বলেছিলেন, যেখানে লতিফ মণ্ডলের ব্যক্তিগত জিনিসপত্র রাখা হতো? সোবাহান চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন পুরনো কোনো স্মৃতি হাতড়াচ্ছেন। তারপর তিনি নিচু গলায় বললেন, লতিফ মণ্ডলের একটা খাস কামরা আছিল তিনতলার পশ্চিম কোণায়। জমিদার বাড়ির সবাই যখন খুন হইল, তখন জবরদস্ত খা ওই ঘরটা কোড়াল দিয়া কাইটটা সব তছনছ করছিল। কিন্তু সেই ঘরে একটা লোহার আলমারি আসিল, যা জবরদস্ত খা শত চেষ্টা করেও খুলতে পারে নাই। পরে ওটার কথা সবাই ভুলে গেছে। এখন ওই ঘরে চাবড়া চাবড়া চামচিকার কবুতরের বাসা। আমাদের ওই ঘরে যেতে হবে চাচা, এখনই। রিয়াদ চায়ের কাপটা নামিয়ে রেখে দৃঢ় গলায় বলল। নাস্তা শেষ করে রিয়াদ তার ক্যামেরা আর টর্চটা নিয়ে সোবাহান চাচার পিছু পিছু তিনতলার দিকে রওনা হলো। জমিদার বাড়ির ভেতরের কাঠের সিঁড়িগুলো পুরনো হয়ে নড়বড় হয়ে গেছে। প্রতিটা পদক্ষেপে সিঁড়িগুলো ক্যাচ ক্যাচ শব্দ করে উঠছিল, যেন কঙ্কালের হাড় মরমর করছে। দেয়ালের প্লাস্টার খসে গিয়ে ভেতরের লাল ইট বেরিয়ে পড়েছে। তিনতলার পশ্চিম কোণের ঘরটার সামনে এসে সোবহান চাচা থামলেন। দরজার ভারী কাঠের কপাট দুটো
একপাশে ভেঙে ঝুলে আছে। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার না হলেও চারপাশে জানালার ভাঙা কাচ দিয়ে আসা আলোয় ঘরের ধুলোবালি স্পষ্ট দেখা যাচ্ছিল। ঘরের ঠিক মাঝখানে একটা বিশাল লোহার সিন্দুক বা আলমারি দেয়ালের সাথে স্থায়ীভাবে গাঁথা রয়েছে। ওটার গায়ে জং ধরে কালো হয়ে গেছে, আর কোরালের কোপের অজস্র দাগ স্পষ্টই বোঝা যাচ্ছে, যা জবরদস্ত খার ব্যর্থ চেষ্টার প্রমাণ দেয়। রিয়াদ আলমারিটার সামনে গিয়ে দাঁড়ালো। সে তার টর্চের আলোটা আলমারির লকের ওপর ফেলল। এটা কোনো সাধারণ চাবির লক নয়, এটা একটা প্রাচীন সংখ্যার বা প্রতীকের কম্বিনেশন লক। পিতলের 4টে গোল চাকা রয়েছে, যেগুলোর গায়ে প্রাচীন বাংলা হরফে কিছু সংখ্যা খোদাই করা আছে। চাচা, এই লক খোলার কোনো উপায় কি দাদু আপনাকে বলেছিলেন? রিয়াদ জিজ্ঞেস করল। আশরাফ মিয়া এই ঘরের দেয়ালে অনেক কিছু খুঁজে পাইছিল বাবা। ওনার ডায়েরির পাতা ভালো করে দেখো, ওখানে হয়তো কোনো ইশারা আছে, সোবহান চাচা বললেন। রিয়াদ পকেট থেকে ডায়েরিটা বের করলো। সে খুব সাবধানে পাতাগুলো উল্টাতে লাগলো। ডায়েরির 42 নম্বর পাতায় সে দেখল দাদুর লতিফ মণ্ডলের সে লোহার আলমারির একটা কেস এঁকে রেখেছিলেন, আর সেই কেসের নিচে একটা আরবি আয়াত আর নিচে 4টে সংখ্যা লেখা ছিল, যা কালির কারণে প্রায় মুছে গেছে। রিয়া তার ফোনের মাইক্রো লেন্স দিয়ে ছবি তুলে জুম করে দেখার চেষ্টা করলো। অনেক কষ্টতের পর সে 4টে সংখ্যা উদ্ধার করতে পারল, 1735। রিয়াদ বুক ঢিপঢিপ অবস্থায় আলমারির পিতলের চাকাগুলো ঘোরাতে লাগলো। প্রথম চাকা টানলো 1-এ, দ্বিতীয়টা 7-এ, তৃতীয়টা 3-এ আর চতুর্থটা 5-এ। 4টে সংখ্যা লাইনে আসতে ঘরের ভেতরে নিস্তব্ধতা ভেঙে একটা ভারী ধাতব শব্দ হলো, খটাস। 8 দশক ধরে বন্ধ থাকা লোহার ভারী দরজাটা ধীরগতিতে সামান্য ফাঁক হয়ে গেল। ভেতর থেকে একটা পুরনো কাগজের ভ্যাপসা গন্ধ বের হয়ে এলো। রিয়াদ দরজাটা টেনে পুরোপুরি খুলল। ভেতরে কোনো সোনাদানা বা হীরের জহরত ছিল না। সেখানে ছিল লতিফ মণ্ডলের একটি ব্যক্তিগত ডায়েরি, কিছু পুরনো দলিল আর একটি রূপোর কৌটো। রিয়াদ রূপোর কৌটোটা খুলে দেখল তার ভেতরে একটা চামড়ার কাগজের ওপর মণ্ডপ বাড়ির পেছনের পদ্মপুকুরের একটি নিখুঁত মানচিত্র আঁকা আছে, আর সেই মানচিত্রে পুকুরের ঠিক মাঝখানে একটা লাল কালির ক্রস চিহ্ন দেওয়া আছে, যার পাশে লেখা মায়ার শেষ আশ্রয়, আর তার নিচে লেখা আছে একটি অদ্ভুত নির্দেশ। পদ্মপুকুরের জল যখন পূর্ণিমার আলো স্থির হবে, তখন ঘাটের তৃতীয় ধাপ থেকে ঠিক 12 কদম সোজা জলের নিচে নামলে মণ্ডপ বংশের সেই পবিত্র আমানত পাওয়া যাবে। কিন্তু সাবধান, লোভী হৃদয়ে কেউ যদি এই জলের নিচে পা রাখে, তবে পদ্মপুকুরের কুয়াশা তাকে চিরতরে গ্রাস করবে। রিয়াদ মানচিত্রটা দেখছিল, ঠিক তখনই বাইরে মানুষের চড়া গলার আওয়াজ আর লাঠি সোটার শব্দ শোনা গেল। ওরে ঢাকার বাবু, নিচে নামাই, জমিদার বাড়ি নিয়ে বেশি বাড়াবাড়ি ভালো না। বাইরে থেকে আসা এই রুক্ষ গলাটা আর কারো নয়, এটা গতকাল বিকেলে চায়ের দোকানে দেখা সেই কাশিম মিয়ার গলা। রিয়াদার সোবহান চাচা দ্রুত জানালার পাশে গিয়ে নিচে তাকালেন। তারা দেখলেন কাশিম মিয়া তার হাতে কাপড়ে জড়ানো সেই ডান হাতটা নিয়ে এবং তার সাথে 4-5 জন লাঠিয়াল যুবকদের নিয়ে মণ্ডপ বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে। তাদের সবার চোখে এক হিংস্র লোক। কাশিম মিয়া মণ্ডপ বংশের সেই গুপ্তধনের সন্ধান আজ 20 বছর ধরে খুঁজছে। সে কোনোভাবে খবর পেয়ে গেছে যে আশরাফ আলীর নাতি জমিদার বাড়ির ভেতরে ঢুকে পড়েছে এবং কোনো গোপন সূত্র পেয়ে গেছে। সোবহান চাচা ভয়ে কাঁপতে লাগলেন। সর্বনাশ হয়েছে বাবা, কাশিম মিয়ারা আইসা পড়ছে। ওরা খুব বিপজ্জনক মানুষ। গুপ্তধনের লাইগা ওরা মানুষ খুন করতেও পিছুপা হবে না। রিয়াদ মানচিত্র আর রূপোর কৌটোটা দ্রুত তার ব্যাগের ভিতরে লুকিয়ে ফেলল, আর সোবহান চাচার কাঁধে হাত রেখে খুব শান্ত গলায় বলল, চাচা ভয় পাবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। লোভীদের ধ্বংস আল্লাহ নিজেই করেন। চলুন নিচে গিয়ে ওদের মুখোমুখি হই। রিয়া তার ক্যামেরাটা কাঁধে ঝুলিয়ে অত্যন্ত শান্ত এবং দৃঢ় পায়ে 3 তলার সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। তার মনে তখন আর কোনো ভয় নেই, কারণ সে জানে সে কোনো লোভের বশে এখানে আসেনি। সে এসেছে একটা সত্য উদ্ধার করতে এবং এক অভিশপ্ত আত্মার মুক্তির পথ খুঁজতে। উঠোনে পা রাখতে কাশিম মিয়া এক কুৎসিত হাসি দিয়ে রিয়াদের দিকে এগিয়ে এলো। কি বাবু, ওপর থেকে কিনে আসলা? মণ্ডপ বাড়ির আসল চাবিটা পাইছো তো? জলদি ওটার আমার হাতে দিয়ে দাও, নইলে এই জঙ্গল থেকে তোমার লাশও ঢাকায় ফেরত যাবে না। মণ্ডপ বাড়ির বিশাল উঠোনে দুপুরের তপ্ত রোদ তখন ধুলোবালি আর আগাছার ওপর এসে পড়েছে।
কিন্তু সেই রোদের মাঝেও এক থমথমে শীতল পরিবেশ বিরাজ করছিল। একদিকে লাঠি সোটা আর ধারালো অস্ত্র হাতে লোভী কাশেম মিয়া ও তার সাঙ্গপাঙ্গরা, আর অন্যদিকে খালি হাতে কিন্তু বুকে অদম্য সাহস নিয়ে দাঁড়িয়ে আছে রিয়াদ। তার ঠিক পেছনে ভয়ে কাঁপছেন বৃদ্ধ সোবহান চাচা। কাশেম মিয়া তার কাপড়ে জড়ানো ডান হাতটা কিছুটা উঁচিয়ে ধরে রিয়াদের খুব কাছে এসে দাঁড়ালো। তার গা থেকে এক ধরনের কটু গন্ধ বের হচ্ছিল। সে দাঁত কেলিয়ে বলল, কি ভাবছিলা ঢাকার বাবু? আমাদের চোখ ফাঁকি দিয়ে মণ্ডপ বাড়ির গুপ্তধন নিয়ে চলে যাবা? আজ ২০ বছর ধইরা এই পুকুর আর এই বাড়ি আমরা পাহারা দিতেছি। আশরাফ আলী মণ্ডলের নাতি যখন আইছে তখন খালি হাতে তো আর ওপর থেকে নামে নাই। জলদি বলো, ওই লোহার আলমারির ভেতরে কি পাইছো? রিয়াদ তার কাঁধের ব্যাগটা আরো শক্ত করে ধরে কাশিম মিয়ার চোখের দিকে সরাসরি তাকালো। তার চোখে কোনো ভয়ের লেশমাত্র ছিল না। সে খুব শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, কাশিম মিয়া, আপনি যার বংশের অহংকার নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, সেই জবরদস্ত ঘা লোভের বশে একটা নিষ্পাপ পরিবারকে শেষ করেছিল। কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেন না। আপনারই ডান হাতটার দিকে তাকান। এটাই কি সেই পাপের শাস্তি নয়? আপনি আজ যে সোনাদানা আর গুপ্তধনের খোঁজ করছেন, ওটার উপর মণ্ডপ বংশের অভিশাপ আছে। ওটা আপনাদের কারো কপালে জুটবে না। মুখ সামলায় কথা গ বাবু। কাশিম মিয়ার এক সাঙ্গপাঙ্গ লাঠি উঁচিয়ে চিৎকার করে উঠল। কাশিম মিয়া হাত তুলে তার লোককে থামালো। তার চোখ দুটো লোভ আর আক্রোশে লাল হয়ে উঠেছে। অভিশাপের ভয় আমারে দেখায়ও না। অনেক ধর্মকথা শুনছি। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে আমার সময় লাগবে না। ওই ব্যাগটা ওর কাছ থেকে ছাইড়া নে। কাশিম মিয়ার হুকুম পেতেই দুজন জোয়ান লাঠিয়ান রিয়াদের দিকে এগিয়ে এলো। রিয়াদ জানত এই মুহূর্তে এদের সাথে গায়ের জোরে জেতা সম্ভব নয়। সে বুদ্ধি খাটানোর সিদ্ধান্ত নিল। সে দুহাত তুলে বলল, থামুন, গায়ের জোর দেখানোর দরকার নেই। আমি আপনাদের যা দেওয়ার তা দিতে রাজি আছি। তবে আলমারির ভেতর কোনো সোনা বা হিরে ছিল না। সেখানে ছিল লতিফ মণ্ডলের একটা গোপন মানচিত্র, যা দিয়ে পদ্মপুকুরের তলা থেকে সেই সিন্দুকটা তোলা সম্ভব। মানচিত্র শব্দটা শুনতেই কাশিম মিয়ার চোখ দুটো চকচক করে উঠল। সে তার লোকদের পিছিয়ে যাওয়ার ইশারা করল। মানচিত্র? হাসা কথা কইতেছস তো বাবা? কই দেখি সেই মানচিত্র। রিয়াদ তার ব্যাগ থেকে চামড়ার সেই পুরনো মানচিত্রটা বের করল, তবে রূপোর কৌটো আর দাদুর ডায়েরির ব্যাগের ভেতরে রাখল। সে মানচিত্রটা কাশিম মিয়ার দিকে মেলে ধরে বলল, এই দেখুন, কিন্তু এই মানচিত্রের একটা গোপন শর্ত আছে। আজ রাতের আকাশটা খেয়াল করেছেন? আজ কিন্তু আষাঢ়ের পূর্ণিমা। মানচিত্রে পরিষ্কার লেখা আছে, পুকুরের জল যখন পূর্ণিমার আলোয় স্থির হবে, কেবল তখনই ঘাটের তৃতীয় ধাপ থেকে ঠিক 12 কদম সোজা জলের নিচে নামলে সেই সিন্দুক পাওয়া যাবে। তার আগে বা পরে কেউ যদি জলে নামে, তবে সে আর প্রাণ নিয়ে ফিরবে না। কাশিম মিয়া মানচিত্রটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। সে লতিফ মণ্ডলের হাতে লেখা ভালো করে চেনে। সে বুঝতে পারল রিয়াদ মিথ্যা বলছে না। সে একটা কুৎসিত হাসি দিয়ে বলল, বাহ, খোদা যখন দেয় তখন ছপ্পর ফাইরাই দেয়। আজ রাতে পূর্ণিমা, আর আজই তুই মানচিত্র নিয়ে হাজির হইলি। ঠিক আছে বাবু, আজ রাত পর্যন্ত তোমারে আমরা মেহমান বানাইয়া রাখলাম। আজ রাতে তুমি আমাদের সাথে পুকুর পাড়ে যাবা। যদি সিন্ধুক ওঠে তবে তোমারে সহি সালামতে সাইরা দেব। আর যদি চালাকি করো তবে ওই পুকুরের জলেই তোমার শেষ কবর হবে। কাশিম মিয়ার লোকেরা রিয়াদার সোবহান চাচাকে মণ্ডপ বাড়ির একতলার সেই ঘরে আটকে রেখে বাইরে তালা লাগিয়ে দিল। ঘরের বাইরে দুজন লাঠিয়ান পাহারা দিতে লাগলো। ঘরের ভেতরে এসে সোবহান চাচা ডুকরে কেঁদে উঠলেন, ওরে ও রিয়াদ বাবা, তুমি এ কি করলা? ওই শয়তানটার হাতে আসল মানচিত্রটা দিয়ে দিলা। ও যদি সিন্দুক পায় তবে তো এই গ্রামের মানুষের আর নিস্তার নাই। রিয়াদ সোবহান চাচার পাশে বসল। সে জানালা দিয়ে বাইরের বিকেলের আকাশের দিকে তাকালো। আকাশে মেঘ কেটে গিয়ে এক অদ্ভুত পরিষ্কার ভাব চলে এসেছে, যেন প্রকৃতি আজ রাতের সেই মহেন্দ্র খনির জন্য তৈরি হচ্ছে। রিয়াদ হাসল, চাচা, আপনি লতিফ মণ্ডলের সেই ডায়েরির সেই নির্দেশটা খেয়াল করেনি? সেখানে লেখা ছিল, লোভী হৃদয়ে কেউ যদি এই জলের নিচে পা রাখে তবে পদ্মপুকুরের কুয়াশা তাকে চিরতরে গ্রাস করবে। আমি মানচিত্র দিয়েছি ঠিকই, কিন্তু কাশিম মিয়ার লোভী হবে তার ধ্বংসের কারণ। আল্লাহ সবসময় ন্যায়ের পক্ষে থাকেন।
আপনি শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন। রাত বাড়ার সাথে সাথে শিমুলতলি গ্রামের ওপর এক অলৌকিক নীরবতা নেমে এলো। আষাঢ় মাসের আকাশে আজ বিশাল থালার মতো গোল পূর্ণিমার চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় মণ্ডপ বাড়ির শ্যাওলা ধরা প্রাচীরগুলো যেন রূপোর চাদর গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। ঠিক রাত 12টার সময় ঘরের দরজার তালাটা খুলে গেল। কাশিম মিয়া ভেতরে ঢুকে রিয়াদের কলার চেপে ধরল। সময় হইয়া গেছে বাবু, চল পুকুর পাড়ে চলো। তারা যখন মণ্ডপ বাড়ির পেছনের পদ্মপুকুরের ঘাটে এসে পৌঁছালো, তখন চারপাশে দৃশ্য দেখে রিয়াদের শরীর শিউরে উঠল। দিনের বেলার সেই চেনা পুকুরটা এখন এক মায়াবী রূপ ধারণ করেছে। পুকুরের জলটা আয়নার মতো স্থির, যাতে আকাশের পূর্ণিমার চাঁদের প্রতিছবি হুবহু দেখা যাচ্ছে। আর আশ্চর্যের বিষয় হলো, দুপুরের রোদ বা বিকেলের বাতাস থাকা সত্ত্বেও ঠিক পুকুরের জলের উপর এক হাত উঁচু হয়ে এক ঘন ধোঁয়াটে সাদা কুয়াশা ভাসছে। সেই কুয়াশার নিচ থেকে লাল পদ্ম ফুলগুলো চাঁদের আলোয় এক অলৌকিক আভা ছড়াচ্ছে। কইরে বাবু, তোর মানচিত্রের নিয়ম অনুযায়ী এখন কি করতে হবে? কাশিম মিয়া তীব্র উত্তেজনায় কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। তার সাথে 4জন লোক বড় বড় দড়ি আর লোহার হুক নিয়ে এসেছে সিন্দুক তোলার জন্য। রিয়াদ ঘাটের দিকে আঙ্গুল নির্দেশ করে বলল, ওই দেখুন ঘাটের পাথর, ওপর থেকে গুনে 3 নম্বর ধাপে নামুন। তারপর ঠিক 12 কদম সোজা জলের ভেতরে হেঁটে যান, ওখানেই সিন্দুকটা পাবেন। কাশিম মিয়া তার 2 জোয়ান লাঠিয়ানকে ইশারা করল, তোরা 2জন নাম, দড়িটা শক্ত করে ধরিস, সিন্দুক পাইলেই হুক লাগিয়ে দিবি। সেই 2 লোক লাঠি আর দড়ি নিয়ে ঘাটের 3য় ধাপে নামল। চারপাশের বাতাস তখন একদম থমকে গেছে। ঝিঝি পোকার ডাকও যেন এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। লোক দুটি ধীর পায়ে জলের নিচে নামতে লাগলো। 1 কদম, 2 কদম, 3 কদম। তারা যত এগোচ্ছিল, পুকুরের জলের উপর ভাসতে থাকা সেই কুয়াশাটা যেন তাদের শরীরকে গ্রাস করতে লাগলো। ঠিক যখন তারা 10 নম্বর কদমে পৌঁছালো, তখন হঠাৎ করে পুকুরের মাঝখান থেকে এক তীব্র তীব্র রূপোর নুপুরের আওয়াজ ভেসে উঠল। ঝুমুর ঝুমুর ঝুমুর। সেটা কোনো মৃদু আওয়াজ ছিল না, ওটা ছিল এক ক্রুদ্ধ অলৌকিক গর্জন। আর সাথে সাথে পুকুরের সেই স্থির জলটা কোনো বাতাস ছাড়াই ফুটন্ত জলের মতো টকবক করে উঠতে লাগলো। কুয়াশাটা 1 সেকেন্ডের মধ্যে এত ঘন হয়ে উঠল যে ঘাটে দাঁড়িয়ে থাকা কাশিম মিয়া বা রিয়াদ আর সেই 2 লোককে দেখতে পাচ্ছিল না। বাঁচাও, আমাগরে বাঁচাও, কে যেন আমাগরে পা ধরে টানতাছে। কুয়াশার ওপার থেকে সেই 2 লোকের কলিজা ফাটানো চিৎকারের আওয়াজ ভেসে এলো। কাশিম মিয়া ঘাটের পাড়ে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, দড়ি টান, দড়ি টান। কিন্তু দড়িটা তখন জলের নিচে কোনো এক অদৃশ্য শক্তি টানে এত জোরেই টানছিল যে ঘাটে দাঁড়িয়ে থাকা বাকি 2জন লোকও সামলাতে পারল না। দড়িটা এক ঝটকায় জলের নিচে তলিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই কুয়াশার সেই সাদা পর্দার মাঝখান থেকে ভেসে উঠল এক অলৌকিক অবয়ব। লতিফ মণ্ডলের সেই রূপবতী কন্যা মায়ার আত্মা। তার চোখ দুটো থেকে আজ আর নীল আলো নয়, তীব্র লাল আগুনের মতো আলো বের হচ্ছে। সে কাশিম মিয়ার দিকে হাত বাড়িয়ে এক ভয়ঙ্কর গলার স্বরে বলল, জবরদস্ত খার রক্ত, আজ তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে। কাশিম মিয়া ভয়ে চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার কাপড়ে জড়ানো সেই ডান হাত থেকে কালো রক্ত বের হতে লাগলো। সে পাগলের মতো চিৎকার করতে করতে মণ্ডপ বাড়ির জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে গেল। তার বাকি লোকেরাও লাঠি সোঁটা ফেলে যেদিকে পারল দৌড় দিল। পুকুর পাড়ে তখন শুধু দাঁড়িয়ে রইল রিয়াদ। কুয়াশার ওপার থেকে মায়ার সেই ক্রুদ্ধ লাল চোখ দুটো আস্তে আস্তে আবার শান্ত, নীলচে মায়াবী আলোয় রূপ নিল। সে রিয়াদের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে যেন এক চিলতে শান্তির হাসি ফুটে উঠল। সে রিয়াদের দিকে তাকিয়ে আলতো করে মাথা নোয়ালো, যেন সে আশরাফ আলীর নাতিকে ধন্যবাদ জানাচ্ছে। পরের মুহূর্তে এক শীতল বাতাস এসে কুয়াশাটাকে উড়িয়ে নিয়ে গেল। পুকুরের জল আবার আগের মতো শান্ত, স্থির হয়ে গেল। চাঁদের আলোয় লাল পদ্মগুলো দুলতে লাগলো। রিয়াদ ঘাটের উপর দাঁড়িয়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে মোনাজাত করল। সে বুঝতে পারল মণ্ডপ বাড়ির অভিশাপ আজ চিরতরে শেষ হয়েছে। রিয়াদ বাবা, তুমি ঠিক আছো তো? পেছন থেকে সোভান চাচার কাপা কাপা গলা শুনে রিয়াদ মুখ ফিরিয়ে তাকালো। বৃদ্ধ সোভান চাচা লাঠি ছাড়াই হন্তদন্ত হয়ে পুকুর পাড়ে ছুটে আসছেন। তার পেছনে বাজারের বেশ কিছু সাধারণ গ্রামবাসী, যাদের চোখে কৌতূহল আর মুখে আল্লাহর নাম। রিয়াদ উঠে দাঁড়িয়ে সোভান চাচাকে জড়িয়ে ধরল। আমি একদম ঠিক আছি চাচা, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। কাশিম মিয়ার লোভ আজ তাকে
আর তার লোকদের এই পুকুরের নিয়তির কাছে সঁপে দিয়েছে। আর কোনোদিন কেউ এই পদ্মপুকুরের পবিত্রতা নষ্ট করতে আসবে না। গ্রামের প্রবীণ মানুষেরা রিয়াদের মুখে রাতের সমস্ত ঘটনা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তারা পুকুরের শান্ত জলের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এত বছর ধরে যে পুকুরকে তারা মানুষ খেকো বলে ভয় পেতেন, আজ তারা বুঝতে পারলেন যে পুকুরটি আসলে কোনো অশুভ শক্তির আস্থানা ছিল না। সেটি ছিল এক জঘন্য অপরাধীর বিরুদ্ধে প্রকৃতির এক নীরব প্রতিবাদ। ঠিক দুপুরবেলা রিয়াদার সোবহান চাচা মণ্ডপ বাড়ির তিনতলার সেই গোপন খাস কামরায় আবার গেলেন। রিয়াদ লতিফ মণ্ডলের লোহার আলমারি থেকে উদ্ধার করা সেই প্রাচীন ডায়েরি, মূল্যবান দলিলপত্র এবং মণ্ডপ বংশের সঠিক ইতিহাসগুলো পরম যত্নে তার ব্যাগে গুছিয়ে নিল। এগুলো কোনো সাধারণ কাগজ নয়, এগুলো এক হারিয়ে যাওয়া ইতিহাসের জীবন্ত দলিল। সোবহান চাচা, রিয়াদ বিদায় নেওয়ার আগে বলল, আমি ঢাকায় গিয়ে আমার দাদুর নামে একটি ফাউন্ডেশন তৈরি করব। এই দলিলগুলো দিয়ে আমি মণ্ডপ বাড়ির আসল ইতিহাস এবং মায়ার আত্মত্যাগের কাহিনী বই আকারে দুনিয়ার সামনে নিয়ে আসব। আর এই অভিশপ্ত বাড়ির তকমা মুছে এখানে একটা সুন্দর এতিমখানা আর মাদ্রাসা খোলার ব্যবস্থা করব, যাতে এই পবিত্র মাটিতে সবসময় আল্লাহর কালাম জিকির হয়। লতিফ মণ্ডল আর মায়ার আত্মা যেন চিরতরে শান্তি পায়। সোবহান চাচার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। তিনি রিয়াদের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুন বাবা। আশরাফ মিয়ার আত্মা আজ কবরে শুনে শান্তি পাবে। বিকেলে রিয়াদ যখন শিমুলতলি স্টেশন থেকে ঢাকার ট্রেনে উঠতে যাবে, তখন পুরো শিমুলতলি গ্রামের মানুষ তাকে বিদায় জানাতে স্টেশনে এসে ভিড় করেছে। যে কাশিম মিয়াকে পুরো গ্রাম বাঘের মতো ভয় পেত, তার লোভের পতন দেখে গ্রামের মানুষের মুখে আজ এক নতুন স্বাধীনতার আনন্দ। ট্রেনটা যখন ঝুঁক ঝিকঝিক শব্দ করে স্টেশন ছাড়ল, রিয়াদ জানালার বাইরে মাথা বের করে শেষবারের মতো শিমুলতলি গ্রামের দিকে তাকালো। দূরের সে বিশাল শিমুল গাছ আর মণ্ডপ বাড়ির ছাদটা আস্তে আস্তে ছোট হয়ে আসছিল। রিয়াদ তার পকেট থেকে দাদুর সেই পুরনো ডায়েরিটা বের করে তার শেষ পাতায় নিজের কলম দিয়ে লিখে রাখল, দাদু, আমি তোমার আমানত রক্ষা করেছি। শিমুলতলির পদ্মপুকুরের কুয়াশা আজ কেটে গেছে, সেখানে এখন শুধু ভোরের নতুন আলো। সমাপ্ত। কুয়াশায় ঢাকা পদ্মপুকুর গল্পের শিক্ষণীয় দিকগুলো। এই রোমাঞ্চকর এবং রহস্যময় গল্পটি আমাদের বাস্তব জীবনের কিছু গভীর সত্য নৈতিক শিক্ষা দেয়। লোভের পরিণতি সর্বদা ধ্বংসাত্মক। গল্পের নেতিবাচক চরিত্র কাশিম মিয়া এবং তার পূর্বপুরুষ জবরদস্ত খা দুজনেই অন্ধ লোভের বশে অন্যের অধিকার ও সম্পদ জবরদখল করতে চেয়েছিল। কিন্তু ইতিহাস সাক্ষী, অন্যায়ভাবে অর্জিত সম্পদ বা ক্ষমতা কখনো স্থায়ী হয় না। লোভ মানুষকে অন্ধ করে তোলে এবং একসময় সে লোভই তার জীবনের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহর বিচার অমোঘ ও চিরন্তন। মানুষ সাময়িকভাবে অপরাধ করে পার পেয়ে গেলেও আল্লাহর দরবারে প্রতিটি কর্মের হিসাব থাকে। লতিফ মণ্ডলের অভিশাপ এবং কাশিমের হাতের কুষ্ঠরোগের মূলত পাপের জাগতিক শাস্তিরই প্রতীক। আল্লাহ অত্যাচারীকে সময় দেন, কিন্তু ছেড়ে দেন না। ন্যায়ের জয় এবং অন্যায়ের প্রথম অবশ্যম্ভাবী। পূর্বপুরুষের অপূর্ণ সদিচ্ছা পূরণ করা সন্তানের দায়িত্ব। রিয়াদের দাদু আশরাফ আলী মৃত্যুর আগে একটি সত্য উন্মোচন করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। রিয়াদ নিজের আরামায়েশে বিসর্জন দিয়ে দাদুর সেই ডায়েরির সূত্র ধরে শিমুলতলিতে এসেছে। এটি আমাদের শেখায় যে পরিবারের বড়দের রেখে যাওয়া সৎ উদ্দেশ্য এবং ভালো কাজগুলোকে বাঁচিয়ে রাখা পরবর্তী প্রজন্মের একটি বড় নৈতিক দায়িত্ব। সত্যের মুখোমুখি হওয়ার সাহস। রিয়াদ যদি সাধারণ মানুষের মতো ভয় পেয়ে কাশিম মিয়ার কাছে আত্মসমর্পণ করত বা পালিয়ে যেত, তবে সত্য কোনোদিন আলোয় আসতো না। সঠিক উদ্দেশ্যে এবং আল্লাহর উপর ভরসা রেখে যদি কেউ সাহসের সাথে অন্যায়ের মুখোমুখি দাঁড়ায়, স্বয়ং স্রষ্টা তাকে সাহায্য করেন। ধন্যবাদ সবাইকে।